সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে আমি তাজওয়ার মাহমিদ। দেশে বিমানবন্দর সহ নানা স্থলে অগ্নিকাণ্ড ঘটেছে, মানুষের নিরাপত্তা নেই। এমন পরিস্থিতিতে কিভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমন প্রশ্ন তুলেছেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। দেশের নিরাপত্তা ব্যবস্থা কি এতই নাজুক যে নির্বাচন হওয়ার মতো নয়? অনেকদিন ধরেই বিএনপি বলছে কেউ কেউ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। এদিকে আজকে এনসিপি নেতা নাহিদ ইসলাম বললেন পিআর নিয়ে জামায়াতের রাজনীতিকে প্রতারণা হিসেবে দেখছেন তিনি। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় নাশকতা ও প্রতারণার ধূম্রজালে নির্বাচন। আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব বিএনপি, এবং মাহবুব আজিজ, সাংবাদিক ও কলামিস্ট। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, যেন আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনামগুলো। ২৬ ঘন্টায় নিভল শাহজালালের আগুন, পিলারে ফাটল ধরায় ভবন ঝুঁকিপূর্ণ, প্রতিরোধ ব্যবস্থার অভাবে বেশি ক্ষতি, জানালো ফায়ার সার্ভিস। অনেকটাই স্বাভাবিক উড়োজাহাজ চলাচল। পিআর সহ ৫ দাবিতে নতুন কর্মসূচি জামায়াত সহ ৮ দলের। আন্দোলনকে পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা আখ্যা এনসিপি নেতা নাহিদের। দর কষাকষির বিষয়ে বানানোর অভিযোগ। শাপলা প্রতীকে অনর এনসিপি, ইসির বিরুদ্ধে স্বেচ্ছাচারী আচরণের অভিযোগ নেতাদের। নুরুল হুদার মতো পরিণতির হুঁশিয়ারি, বিধি অনুযায়ী সুযোগ দেখছে না কমিশন। এমপি ও শিক্ষকদের ভুখা মিছিলে পুলিশের বাধা, রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি। ক্ষমতায় গেলে জাতীয়করণের আশ্বাস মির্জা ফখরুলের, কর্মস্থলে ফেরার আহ্বান উপদেষ্টার। এবং পুরান ঢাকায় টিউশনি করতে শিক্ষার্থীর বাসায় গিয়ে খুন, সিনিতে মিলল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ। রহস্য উদ্ঘাটনের চেষ্টায় পুলিশ। আমি আলোচনায় আসছি। প্রথমেই মোয়াজ্জেম হোসেন আলাল, আপনাকে স্বাগতম আমাদের সঙ্গে দীর্ঘদিন পরে উপস্থিত হওয়ার জন্য। আপনাকে আমি যে প্রশ্নটি প্রথমে করতে চাই সেটা হলো যে বিএনপির দুজন সিনিয়র নেতা, একজন মহাসচিব, আরেকজন সিনিয়র নেতা রুহুল কবির রিজভী, তারা দুজন বলেছেন যে এই যে অগ্নিকাণ্ড হচ্ছে লাগাতার এয়ারপোর্ট, চট্টগ্রাম ইপিজেড এবং মিরপুরে, এইগুলোর পেছনে নাশকতার অংশ আছে কিনা সেটি প্রশ্ন আছে বিএনপির পক্ষ থেকে। আবার পূর্ব পরিকল্পিত কিনা এই অগ্নিকাণ্ডগুলো, সেই প্রশ্ন তুলেছেন আমি বিএনপির মহাসচিব। আপনাদের কাছে আসলে এটি কেমন মনে হচ্ছে, ছোট্ট করে এই বিষয়টি জানতে চাই প্রথমে। জি, আপনাকে ধন্যবাদ। সম্মানিত আলোচক জনাব মাহবুব আজিজ এবং দর্শক শ্রোতা যারা আছেন, সবাইকে আমার এবং বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে যে বিএনপি যেহেতু জনগণের প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক সংগঠন, জনারণ্যে যে কথাগুলো থাকে সেগুলোই তো বিএনপিকে তাদের মুখপত্র হয়ে বলতে হয়। সাধারণ মানুষের মধ্যে তো তাদের কপালে দুশ্চিন্তার বলিরেখা ফুলে উঠেছে, যে পরিষ্কার করে ফুটে উঠেছে যে আসলে এই যে একের পর এক আগুনগুলো ঘটছে, প্রাণহানি এবং সম্পদহানি ঘটছে, এটা কি স্বয়ংক্রিয়ভাবেই হচ্ছে বা শুধু অসতর্কতার কারণে হচ্ছে, এটা মানুষ বিশ্বাস করতে এখন কষ্ট পায়। কারণ একের পর এক কিন্তু ঘটছে। এক সপ্তাহে 3টি বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। আপনার মিরপুর, তারপরে চিটাগাংয়ের ইপিজেড এবং সর্বশেষ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা আমাদের আকাশপথে অর্থনীতির একটা সবচেয়ে বৃহত্তম লাইফ লাইন, সেই জায়গাটায়। এর ফলে হবে কি, আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের যে মূল জায়গাটা, সবচেয়ে বড় যে জায়গাটা, গার্মেন্টসের যে ক্রেতা, আমাদের লেদার প্রোডাক্টসের যারা ক্রেতা, জুট প্রোডাক্টসের যারা ক্রেতা, এদের কাছেও তো একটা নেগেটিভ মেসেজ যাচ্ছে এই শাহজালালের বিশেষ করে অগ্নিকাণ্ডের পরে, যে বাংলাদেশে বোধহয় নিরাপত্তা ব্যবস্থা যথার্থ না এবং তারা এ ব্যাপারে যথেষ্ট যত্নশীল কিংবা কেয়ারফুল যেটাকে বলে সেটা না। এই কথাগুলো মানুষের মুখে মুখে যেহেতু ফিরছে, তো মানুষের মুখপত্র হিসেবে বিএনপির পক্ষ থেকে এটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, এটা ভালোভাবে তদন্ত করে দেখা হোক। আমাদের জাতীয় নিরাপত্তা সংস্থাগুলোর দায়িত্ব এখন এটা। রুহুল কবির রিজভী, আপনাদের এই সিনিয়র নেতা, তিনি আরেকটি কথা বলছেন যে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা নির্বাচন বানচালের চেষ্টা হতে পারে। এটি বা আপনারা কেন মনে করছেন সেটা একটু স্পষ্ট করেন। আমরা একই কারণেই এটা মনে করছি, কারণ আমাদের তো মূল দাবিটাই ছিল পতিত সরকারের কাছ থেকে একটা নির্বাচন আদায় করা, যেটা সত্যিকার অর্থে
জনগণের অংশগ্রহণ এবং সে অংশগ্রহণের পরবর্তী তাদের প্রদত্ত ভোটের সঠিক গণনার মাধ্যমে ফলাফল ঘোষণা। এটা ছিল আমাদের মূল প্রতিপাদ্য অন্যান্য দাবির সঙ্গে, অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ধারাবাহিকভাবে প্রবাহিত রাখা। সেই জায়গাটা যেহেতু পদে পদে বাধাপ্রাপ্ত হয়েছে, সে আশঙ্কাটা তো আমাদের মধ্যে থেকে গেছে, সাধারণ ভোটারদের মধ্যেও থেকে গেছে। এটা কারা করছে বলে আপনাদের মনে হয়? মানে এটা ফ্যাসিস্ট সরকারি, মানে ফ্যাসিস্ট যারা ছিল তারা কি? না, ফ্যাসিস্ট তারা করছে এরকম গণ বক্তব্যের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে দ্বিমত করি। আমার মনে হচ্ছে যে এখানে পলিটিক্সের কারণে, জিওপলিটিক্যাল সিচুয়েশনের কারণে কোনো প্রভাবশালী দেশের কোনো এজেন্টরা এটা করছে হয়তো। সেই এজেন্টদের মধ্যে এখানকার ফ্যাসিস্টের যারা আশীর্বাদ পুষ্ট ছিলেন তারা থাকতে পারেন, আবার অন্য লোকরাও থাকতে পারেন, কারণ আর্থিক সুযোগ সুবিধার বিনিময়ে তো মানুষকে দিয়ে অনেক খারাপ কাজ করানো যায়। দেশ আগে না আমি আগে, এই চিন্তাটা তো সবার মনে সবসময় উকি দেবে এমন কোনো নিশ্চয়তা নেই। জি, ফলে এই প্রসঙ্গটি থেকে আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপির একজন নেতা, তিনি বলেছেন যে দেশে বিমানবন্দর সহ নানা স্থানে অগ্নিকাণ্ড ঘটছে, মানুষের নিরাপত্তা নেই, এমন পরিস্থিতিতে কিভাবে আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন হবে, তিনি সে প্রশ্ন তুলেছেন। আপনার কি মনে হয় কিনা যে আসলে এই পরিস্থিতিতে বা মানে সম্প্রতি যেসব ঘটনাগুলো ঘটছে ফলে নির্বাচনের পরিবেশ এখন নেই? না, নির্বাচনের পরিবেশ তো আসলে তৈরি হয়নি এখন পর্যন্ত, কারণ যেভাবে মাঠে উত্তাপ ছড়ানোর কথা নির্বাচনী মাঠে, সেটা কিন্তু নেই। এই নির্বাচন সংক্রান্ত যে প্রতিষ্ঠানগুলো আছে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের যারা আছেন মুখপত্র হিসাবে, তাদের কথায় কথায় নির্বাচনের আমেজটা খুব বেশি দেখা যাচ্ছে। আচ্ছা। এবং একই সঙ্গে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, কিন্তু মূল নির্বাচক মণ্ডলী যারা ভোট দিবেন তাদের মধ্যে উচ্ছ্বাসটা কিন্তু এখন পর্যন্ত সেইভাবে আমরা বিস্তৃত করতে পারি। এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার মতো আসলে উপযোগী পরিস্থিতি আছে কিনা সেটা নিয়ে তারা শঙ্কিত। মানে ফেব্রুয়ারিতে না, যেহেতু তারুণ্যের শক্তির উপর নির্ভরশীল এই রাজনৈতিক দলটি নতুন, এবং তারা যথেষ্ট চিন্তা শক্তির এবং চিন্তা ক্ষমতার অধিকারী, দূরদর্শী সম্পন্ন চিন্তার মধ্য থেকে যদি তারা জিনিসটা বলে থাকেন, তাহলে এই বলাটা এই মুহূর্তে সমীচীন হয়নি। আর যদি তাৎক্ষণিক আবেগে বলে থাকেন তাহলে তারা বলতেই পারেন বয়সের কারণে। সুতরাং দুটো দিকেই আমরা বিবেচনা করতে পারি। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আসলে আমাদের মধ্যে যিনি বিশ্লেষক আছেন মাহবুব আজিজ ভাই, তাকে আসলে এই প্রশ্নটা করতে চাই যে এনসিপি যেভাবে মনে করছে যে এই পরিস্থিতিতে নির্বাচন হওয়ার মতো উপযোগী পরিবেশ নেই আগামী ফেব্রুয়ারিতে, আপনি কি তেমনটি মনে করেন কিনা? এবং পাশাপাশি বিএনপি যেভাবে মনে করছে যে এটি আসলে এই অগ্নিকাণ্ডগুলো নির্বাচন বানচালের চেষ্টা হতে পারে কিংবা এর সঙ্গে আসলে নাশকতা জড়িয়ে আছে কিনা সেটি তাদের সন্দেহ আছে, এবং অগ্নিকাণ্ডের ঘটনাগুলো পূর্ব পরিকল্পিত কিনা সেটিও বিএনপি সন্দেহ করছে। সামগ্রিক বিষয়ে আপনার আসলে কি মনে হয়? ধন্যবাদ। আসলে দেখুন, এই যে পরিস্থিতিটা, যে নাশকতার যে ঘটনাটা ঘটলো বিশেষ করে কার্গো ভিলেজে, জি, বিমানবন্দরে, আন্তর্জাতিক বিমানবন্দরে, আপনি দেখুন একটি ভবনে 10 তলা বা 8 তলা 6 তলা ভবনেও কিন্তু একটি ফায়ার ড্রিলের ব্যবস্থা থাকে, একটা অগ্নি নির্বাপন, বিভিন্ন ধরনের আমরা প্রশিক্ষণ দেখতে পাই, অনেক সময় ফায়ার অ্যালার্ম দিয়ে সবাই ছুটে বেরিয়ে আসে, এই ধরনের একটা নানান রকম চর্চার মধ্য দিয়ে একটা জিনিস আমরা দেখেছি, নানান মেনটেনেন্স। কিন্তু এই যে বিমানবন্দরে এত বড় একটি জায়গায় আপনার 26 ঘন্টা ধরে আগুন নির্বাপনের চেষ্টা করা হলো এবং 26 ঘন্টা পরে আগুন নিভল, এটা কি আসলে খুব স্বাভাবিক বলে মনে হয়েছে? ধরলাম এটা দুর্ঘটনা, কিন্তু দুর্ঘটনাকে কি করে প্রতিরোধ করা যাবে, কিংবা আগে থেকে কোনো রকম প্রতিরক্ষা ব্যবস্থা থাকে কি না, কিংবা পরে তাৎক্ষণিকভাবে কি করে সেটা নিভানো যায়, এবং আপনার এত বড় একটা জায়গায় আগুন ছড়িয়ে যাচ্ছিল, সরকারি তৎপরতা আমরা শূন্য দেখেছি। কাজেই এই যে সরকারের বিভিন্ন জায়গায় যে নাজুক পরিস্থিতি, এটারই একটা যেন প্রামাণ্য চিত্র আমরা গতকাল এই অগ্নিকাণ্ডে দেখলাম। এবং স্বাভাবিকভাবেই এখন এই প্রশ্নটা আসতেই পারে যে এই যদি পরিস্থিতি হয়, একটা আগুন ঠিকমতো নিভাতে পারছে না সরকার, এত বড় নির্বাচন তারা করবে কি করে? এই জায়গাতে ব্যাপারটা হচ্ছে করবে কি করে বলে তাদেরকে এই জায়গা থেকে তো সরিয়ে নেওয়া যাবে না, তাদেরকে করতে হবে। এই সমস্ত ভুলগুলো থেকে সরকারকে শিক্ষা নিতে হবে। বারবার তারা ভুল করছে, নানান রকম ঘটনা ঘটছে, প্রত্যেকটা ক্ষেত্রে সরকারের দুর্বলতা এবং নানান রকম সিদ্ধান্তহীনতার আমরা প্রকাশ দেখতে পাচ্ছি। এই রকম জায়গাগুলোতে আমরা এর আগেও নানান রকম বিভিন্ন রকমের মব সন্ত্রাসের ক্ষেত্রে দেখেছি, নানান জায়গায় ভাঙচুরের সময় দেখেছি, মাজার ভাঙার সময় দেখেছি, মুক্তিযুদ্ধের ভাস্কর্যের ভাঙার সময় দেখেছি। সরকারের থেকে সেরকম নির্বিকারত্ব এক ধরনের, এবং এত বড় বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে, ইপিজেডে ঘটলো, আবার বিমানবন্দরে ঘটলো। আপনার এই বিষয়গুলো তো খুব স্বাভাবিক বলে মনে হচ্ছে না।
যদিও আমরা সেই ষড়যন্ত্র তত্ত্বের দিকে যাব না, নাশকতা হলে সেটা সরকারকে খুঁজে বের করতে হবে এবং আরও যেই সমস্ত বড় বড় আমাদের স্থাপনাগুলো আছে সেখানে তাদেরকে এক ধরনের প্রতিরক্ষার ব্যবস্থা করতে হবে। এবং যেটা ভাই বললেন যে সরকারি পর্যায় থেকে বা বিভিন্ন যারা অংশীজন ভোটের, কোথাও তো সেরকম আনন্দ উচ্ছ্বাস দেখছি না। এটা তো খুবই সত্য যে আনন্দ উচ্ছ্বাস থাকবে কি করে, কারণ আপনি আমাকে শত্রু মনে করছেন, আমি আপনাকে শত্রু মনে করছেন, আপনি আমাকে বলছেন আমি ফ্যাসিস্ট, আমি আপনাকে বলছি আপনি চোর ডাকাত, এই একের পর একের কথা। আমরা একটা সমাধানে কিন্তু আজকে পৌঁছতে পারলাম না। আজকে দেখলাম এনসিপির তরুণ নেতারা কিন্তু বেশ সজোরে বলছেন যে শাপলা তাদের দিতে হবে। এটা ঠিকই আছে। এই ক্ষেত্রে বলে রাখি যে এই প্রতীক নিয়ে যেহেতু বিএনপি সহ অন্যান্য অনেক বড় দলই বলেছে ঠিক আছে শাপলা ওদেরকে দিয়ে দেওয়া হোক না, তো ওরা চেয়েছে যখন, তাহলে এই সমাধান তো করে ফেলা যায়। শাপলা ওরা চেয়েছে এবং এটা এমন কিছু না, দেওয়াই যায়। এবং এইটাকে সামনে নিয়ে আরও কিছু কথাবার্তা হাসনাত আবদুল্লাহ বলেছেন যে আওয়ামী লীগের অংশগ্রহণের কথা বলা হচ্ছে। এটা এই সময় কি করে বলা হয়? এই সময়েই বলা হবে, কারণ এটা একটি গণ অভ্যুত্থানের পর যে বাংলাদেশ আমরা পেয়েছি সেখানে কিন্তু আমরা সকল অংশীজনের অংশগ্রহণ চাই। এবং যেখানে সমর্থকরা, নিরীহ যে সমর্থকরা আছেন বিভিন্ন জায়গায়, সকলেই তো খুনি ডাকাত নয়, এবং তাদেরকে বাদ দিয়ে যদি আপনি একটা নির্বাচন করতে চান তাহলে এই যে বিরাট উৎসব মুখর একটা জায়গা সেখানে কিন্তু একটি অংশকে বাদ দিয়ে আপনি আপনার পরিবারে দেখেন, আপনার চাচা, খালু, ফুপা, মামাতো ভাই, বোন অনেকেই আছে বিভিন্ন দলের সাপোর্টার, তাদেরকে আপনি একসাথে কি করে আপনি বাদ দিবেন? মানে যাদেরকে পরাজিত করে আসলে গণ অভ্যুত্থানের পরে কেন তাদেরকে আসলে আবার নির্বাচন? পরাজিত কি আওয়ামী লীগকে করা হয়েছে না? পরাজিত আসলে একটা যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ বিভিন্ন সময়ের যে বড় রাজনৈতিক যে উত্তরাধিকার বহন করছিল, যাদের হাতে পড়ে সেই আওয়ামী লীগ একটা অন্ধকার পথে গিয়েছিল, সেই 15-16 বছরের আওয়ামী লীগকে পরাজিত করা হয়েছে। এটা কিন্তু মানে আলটিমেটলি তো সেটাই হলো, মানে তাদের আওয়ামী লীগকে তো পরাজিত করা হয়েছে। অবশ্যই সেই নেতাদেরকে সে আপনি যদি বিচার আসলে করেন। মানে ভালো পথ থেকে খারাপ পথে যায় সে দায় তো তার। তাহলে আপনি জামাত ইসলামকেও তো সেই দায় থেকে আপনাকে করতে হবে। সেটা প্রশ্ন। তাহলে তো আপনি কিন্তু আওয়ামী লীগকে কেন আসলে শুধু আওয়ামী লীগ কেন, আপনি তাহলে জামাত, জাতীয় পার্টি 10 বছর যে আন্দোলন হয়েছিল 80 দশকে তাকেও বাদ দিয়ে দেন, তাহলে শেষ পর্যন্ত কোন রাজনৈতিক দলের হাতে রক্ত নাই? আপনার সবাইকে তো বাদ দিতে হবে। আপনার এই কথা বলার জন্য আমাকে ফ্যাসিস্ট বলতে পারেন, এবং সেইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমাদের এখানে সরকার বা যারা ক্ষমতাসীন সবসময় ঠিক করে দেন এইভাবে কথা বলতে হবে, যেভাবে আওয়ামী লীগ ঠিক করে দিত। ও যে আপনার আওয়ামী লীগের বিরুদ্ধে গেলেই উনি বিএনপি জামাত, উনি বিএনপি জামাত। এখন আপনি কথা বললে আপনি বলবেন আপনি ফ্যাসিস্টদের পক্ষে বলছেন। তার মানে কি দাঁড়ালো? ও যেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আমরা চেয়েছি, গণতন্ত্র এবং জবাবদিহির যে শাসন আমরা চেয়েছি, গত 16 বছর আমরা 3টে ভোটারবিহীন নির্বাচন পেয়েছি, সেখান থেকে তো দেশ বেরিয়ে আসতে হবে। সেই বেরিয়ে আসতে হলে সকলকে অংশগ্রহণ করতে হবে। যারা অপরাধী তাদেরকে আপনি চিহ্নিত। আওয়ামী লীগকে লিড দিবে কে তাহলে? সেটা আওয়ামী লীগ বুঝুক। যদি তারা নেতা ঠিক করতে না পারে তাদেরকে বাদ দিয়েই করা হবে। কিন্তু আপনি যদি তাদেরকে দিতে পারবেন না, আপনি আসতে পারবেন না, সেটা কিন্তু আলাদা কথা। এক তরুণ নেতা বলেছেন আওয়ামী লীগের যারা সমর্থক আছেন, যারা কোনো অপরাধের সঙ্গে জড়িত নন, তারা ভোট দিতে পারবেন। আওয়ামী লীগ বাদ দিয়ে অন্য দল থেকে তাকে দল বাছাই করে নিতে হবে। এই বাছাই গণতন্ত্র হয়? আওয়ামী লীগের কে নেতা হবেন, কি হবেন না হবেন, এটা তাদের উপরে ছেড়ে দিন না। আপনি আইন কানুনের মাধ্যমে বিচার করুন। বিচার তো শুরু হয়ে গেছে। আমাদের মনে হয় যে আগামী 2-1 মাসের মধ্যে আমরা একটা দৃষ্টিগ্রাহ্য সমাধানেও কিন্তু পৌঁছবো বিচারের ব্যাপারে, যারা সেই খুনাখুনির সঙ্গে জড়িত ছিল। অন্যান্য শ্রেণী পেশার মানুষও তো এখানে যুক্ত ছিল, তাদেরকেও তো বিচারের আওতায় আনা হচ্ছে। কাজেই একটা দৃষ্টিগ্রাহ্য বিচার আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে যদি সবাইকে নিয়ে, আমাদের একটি ছোট্ট দেশ, এখানে সবাইকে আমরা চিনি, অনেকের সঙ্গে আত্মীয়তার সম্পর্কও আছেন। এই যে বিএনপির গুরুত্বপূর্ণ নেতা এখানে বসা, ওনারা কি বিভিন্ন আত্মীয়তার বন্ধনে বিভিন্ন দলের সঙ্গে নেই? কাজেই আমরা কেন এক টেবিলে বসতে পারবো না? যারা অপরাধী তাদেরকে আপনি আলাদা করেন, তাদেরকে বিচার করেন, এবং সেটা ওই গায়েবী মামলা দিয়ে নয়। মানে ছোট একটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ তো আসলে দল হিসেবে অপরাধী না, বা তাদের যে আইডিওলজি সেটাও তো আসলে অনেকটা বেশি অপরাধ। তাদের আইডিওলজি মানে কি? তাদের তো আইডিওলজির সাথে অনেক কিছু ইতিহাস ছিল। তাদের আইডিওলজি কিন্তু কোথাও লেখা নাই যে রাতের বেলা ভোট করতে হবে, কোথাও লেখা নাই যে আমরা মানুষকে আয়না ঘরে রাখবো। ফলে সেটা করে ফেললে তো তাদেরকে সেটা শুধু তারা করে নাই। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এই 50 বছরে অনেক সময় অনেক কিছু করা হয়েছে।
এইটা নিয়ে রক্তাক্ত অনেক আন্দোলনের কথা জানি, আপনিও জানেন, আমরা জানি, সবাই জানি। সেইগুলো যদি আমরা এখন তুলতে থাকি তাহলে তো আর আমরা সামনের দিকে যেতে পারবো না। আমাদের সামনের দিকে যেতে হলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ। আমি আলাল ভাইকে আসলে মানে আপনি কি এ প্রসঙ্গে কিছু বলবেন কিনা যে আওয়ামী লীগ? আমার যেটা বক্তব্য সেটা আমি বলছি যে উনি বিশ্লেষণ করেছেন যে আগুনের সময় কি কি জিনিসের ওখানে ত্রুটি ছিল। সবচেয়ে বড় ত্রুটিটা বোধহয় আলোচনায় বাদ পড়ে গেছে, সেটা হলো ওই জায়গাটা একটা ফায়ার হাইড্রেন্ট দরকার ছিল। ফায়ার হাইড্রেন্টটা হচ্ছে যেখান থেকে ফায়ার সার্ভিসকে পানি সরবরাহ করা যায়, নিরন্তর পানি, যেটা কোনো বিঘ্নবিহীন পানি সরবরাহ করা যায়, সেই জিনিসটাই ছিল না এয়ারপোর্টের এখানে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এটাই, 53 বছরে এই প্রয়োজনীয়তাটা আমরা কেউ অনুভব করিনি, যেখানে ফায়ার হাইড্রেন্ট দরকার বড় বড় কয়েকটি। জি, সেটা একটা বিষয়। এইটার সাথেই রিলেটেড, রাইট, এইটার সাথে রিলেটেড হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অবস্থাটা। কারণ আপনি একটু মনে করে দেখেন, আজকে যে ইকোনমিক লাইফলাইনের কথা আমি বলেছি, সেই ইকোনমিকে গাইড করার এবং সেটাকে আরও প্রবৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য দায়িত্বরত যে সংগঠনটা সবচেয়ে বড়, বিজিএমইএ, এই বিজিএমইএর আপনি 2008 পর্যন্ত অনুষ্ঠানমালাগুলো দেখেন, তারা বার্ষিক যে তাদের আয়োজনগুলো করত বাৎসরিক, সেখানে সংসদ নেতা যিনি ছিলেন তিনি থাকতেন এক অধিবেশনে, বিরোধী দলের নেতা থাকতেন আর এক অধিবেশনে। আমরা নিজেরা প্রতি বছর পহেলা বৈশাখে বেগম খালেদা জিয়াকে এবং আওয়ামী লীগের প্রধান যিনি ছিলেন শেখ হাসিনাকে তাকে উপাধি দিতাম। সেই উপাধি নিয়ে হাসাহাসি দুষ্টামি হতো, হাতাহাতি হতো না। আপনার কার্টুনের শিশির, তারেক রহমানের উপরে যে কার্টুন এঁকেছেন, সে কার্টুনকেও তো তারেক রহমান সাহেব সাদরে গ্রহণ করেছেন। অর্থাৎ সমালোচনা সহ্য করার মতো অবস্থাটা অন্য দলের কতটা আছে জানি না, বিএনপির আছে, আমরা প্রমাণ করেছি পদে পদে এটা। বেগম খালেদা জিয়ার মতো একজন মহিয়সী নারী, যিনি যার অনেক রকমের গুণ আছে, কিন্তু তার এই বয়সে তাকে যে শারীরিক নির্যাতন করা হয়েছে, 5ই আগস্টের মানে যে সরকার পালিয়ে চলে গেল, সে সরকার পতনের পরে বেগম খালেদা জিয়া কী করেছেন? একবারও নিজের যন্ত্রণার কথা বলেছেন? একবারও সেই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলেছেন? বরং মানুষকে আহ্বান জানিয়েছেন, আপনারা হানাহানি রক্তারক্তিতে যাবেন না, সবাই ধৈর্য ধরেন, সবার আগে কিন্তু দেশটাকে বিবেচনা করতে হবে। এরকম একটা উদাহরণ আছে নাকি বাংলাদেশের পলিটিক্সে কারো? সেটা আমি খারাপ হয়েছে ঠিক আছে, কিন্তু খারাপটা হয়েছে একতরফা ভাবে। জি, শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগ এই খারাপটা করেছে, এর আগে পর্যন্ত এত খারাপ ছিল না। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হলো যে মানে আজকে এনসিপি নেতা নাহিদ ইসলাম তিনি বলছিলেন যে পিআর নিয়ে জামাত যে আন্দোলনটা করছে সেটা আসলে তাদের একটা রাজনৈতিক চাতুরতা বা ছল চাতুরি তিনি বলতে চাচ্ছেন, এবং মানে তাদের সংকীর্ণ রাজনৈতিক দলীয় স্বার্থের দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আপনারাও নিশ্চয়ই এটার সঙ্গে একমতই হবেন। না, একমত হব কি না জানি না, তবে আমি এই যে আমার দলের কথা বাদই দেই যে আমরা একমত হব কি না, সেটা ছাড়াও অতিরিক্ত আরও দালিলিক যেটা বলা যায়, সেটা বাংলাদেশের সেই কী বলে শেখ মুজিবুর রহমান সাহেবের অত্যন্ত জনপ্রিয়তা দাপটের সাথে তিনি যখন বাংলাদেশের প্রধান ছিলেন, কখনো রাষ্ট্রপতি কখনো প্রধানমন্ত্রী হিসেবে, সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে ছাত্র ইউনিয়ন থেকে ভিপি হয়েছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম সাহেব, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের। উনি ওনার বক্তব্যে এক জায়গায় বলেছেন কিছুদিন আগে যে 1971-এর 16ই ডিসেম্বর আত্মসমর্পণের যে দলিল লিখিত হয়েছিল পাকিস্তান এবং ভারতের মধ্যে, এবং আমাদের মুক্তিযুদ্ধের পক্ষ থেকে আমাদের কেউ কেউ সেখানে অংশীজন ছিলেন, সে জায়গাটায় লেখা আছে যে পাকিস্তান বিমান বাহিনী, পাকিস্তান সেনাবাহিনী, পাকিস্তান নৌবাহিনী এবং অক্সিলারি ফোর্সেস পলিটিক্যাল অ্যান্ড প্যারামিলিটারি। তা পলিটিক্যাল মানে কারা? জামাত ইসলামী, মুসলিম লীগ, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। সেখান থেকেই তো উত্তর পাওয়া যাবে যে তারা বরাবরই এরকম একটা আবরণ কৌশল এবং জনগণের বৃহত্তর চাহিদা যেটা, সেটাকে হয় পাশ কাটিয়ে গেছে, আর নাহলে সেটার বিপরীতে দাঁড়িয়েছে। তো এখন যদি এনসিপি এটা মনে করিয়ে দেয় এনসিপি খুব অন্যায় করেছে, তো আমার কাছে মনে হয় না। আর দালিলিকভাবে তো জিনিসগুলো রয়েছে স্বীকৃতির মাধ্যমে স্বাধীন দেশে। আপনার এই কথা থেকে মনে হলো একটা বিষয় খুব ইন্টারেস্টিং, সেটা হলো যে 71 সালে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের মধ্যে নিজামী ইসলামী একটা দল আছে। কিন্তু এবারে যে ঐকমত্য কমিশনের বৈঠক দেখলাম, সেটিতে প্রতিটিতেই নিজামী ইসলাম দল হিসেবে পার্টিসিপেট করেছে। জুলাই সনদে স্বাক্ষর, সেখানেও তাদের নাম দেখলাম। আপনারা তো এটা নিয়ে প্রতিবাদ করেন না, ফলে জামায়াত ইসলামের প্রতিবাদ করা কি শুধুমাত্র এই কারণে যে আপনাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে বড় হয়ে উঠছে? না, সেটা না। আপনাকে একটা কথা বলি, বিশ্বখ্যাত ফুটবলার রোনালদো, তার একটা অভ্যাস ছিল, উনি যে মাঠে খেলা হবে সেই মাঠে আগে ঢুকে ওই মাঠ থেকে ঘাস নিয়ে চিবিয়ে
সেটার উপরে উনি অনুভব করতে পারতেন যে এই মাঠে ওনার নিজস্ব কৌশলটা খেলার কি হবে। এটা হলো এক। আর দুই হলো মরক্কোতে আমরা জানি মরক্কো খুব ইদানিংকালে খুব একটা আন্দোলনের গর্ভে চলে যাওয়ার মতো একটা দেশ। সে মরক্কোতে প্রচণ্ড গরম যখন থাকে আবহাওয়া, তখন ছাগল গাছে ওঠে এবং গাছেই তারা রাত্রি যাপন করে, এবং ওই ছাগল ওই গাছের ফল খায়, কারণ মরুভূমিতে ওই সময় ছাগলের কোনো খাবার থাকে না। সে তখন ওই ফল খায় এবং সে যখন মলত্যাগ করে তখন ওই ফলের যা কিছু অবশিষ্ট মরুভূমিতে পড়ে সেখানে আবার ওই গাছটা গজায়। এই গাছটার নাম হচ্ছে আরগান, ARGAN, আরগান। এটাকে রাসায়নিক মৌল হিসাবেও ধরে, আবার একটা উদ্ভিদ তেল যেভাবে অলিভ অয়েল, ওইরকম একটা তেলও উৎপাদিত হয়, যেটা দিয়ে মরক্কোর অর্থনীতির একটা বড় অংশ এটা দখল করে আছে ছাগলের কল্যাণে। কিন্তু সুতরাং আপনি এখানে যে কোনো কনক্লুশনে যাবেন, সেটা যাওয়ার তো কোনো উপায় নেই, সব জায়গায় তো করা যাবে না। আর জামাত ইসলামকে আমরা এত বেশি বড় মনে করি না কোনো সময়ই, যে না তারা বোধহয় আমাদের খুব বড় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে। আপনাদের দল থেকে তো অনেক মানে রংপুরে, লক্ষ্মীপুরে, আরেকটি জেলায় দেখলাম যে 450 এরকম মানুষ আসলে বিএনপি থেকে জামাত ইসলামে যোগ দিচ্ছে। আপনারা এখন আপনাকে বলি, সবচেয়ে বেশি আলোচিত যেটা এই যে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে, ভাইও বললেন, আমরাও মিডিয়া সেভাবে দেখেছি, এটা তো জাকির হোসেন সাহেব কালকে একটা টকশোতে আমার সঙ্গে ভার্চুয়ালি উপস্থিত হয়েছিলেন। তিনি একসময় এই সিভিল অ্যাভিয়েশনের প্রধান ছিলেন। তিনি বললেন মিডিয়া যা দেখাচ্ছে সম্পূর্ণ অসত্য, কার্গো ভিলেজে আগুন লাগেনি, শুধু আমদানিকৃত জিনিস যেখানে ছিল সেইখানে আগুন লেগেছে। এখন আমি কোনটা বিশ্বাস করব? ওনার কথাটা বিশ্বাস করবো? উনি কিন্তু সাবেক, নাকি মিডিয়ায় সব জায়গায় যেটা এসেছে, আজকেও প্রিন্ট এডিশনে এসেছে কার্গো ভিলেজে আগুন লেগেছে। সুতরাং এই বিতর্ক তো চিরন্তন, যে কোনটা সঠিক কোনটা বেঠিক, এটার সমাধান করা আসলে কোনো কনক্লুসিভ সেন্টেন্সের মাধ্যমে এটা খুব দুরূহ ব্যাপার। কিন্তু আমি প্রশ্ন করছিলাম যে আপনাদের দলের লোকজন আসলে জামাত ইসলামে যোগদান করছে। ওই যে বললাম উনি বলেছেন, কালকের এই প্রসঙ্গটা বললাম এই কারণে, উনি বলছেন যে মিডিয়ায় যেগুলো আসছে এগুলো সবই অবান্তর, কথাটা ঠিক নয়। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমি আসলে মাহবুব আজিজ ভাই আপনাকে একই ধরনের প্রশ্ন করতে চাই যেটি আসলে আপনার সহ-আলোচকে করছিলাম, যে পিয়ারনে জামাত যে আন্দোলন এতদিন ধরে করার চেষ্টা করছিল, কিংবা এখনও তারা নতুনভাবে 5 দফা দাবিতে গণ আন্দোলনে ডাক দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে। আগামীকাল থেকে অর্থাৎ 20 তারিখ 25 তারিখে তাদের 4 দিনব্যাপী কর্মসূচি আছে। সেটিকে এনসিপি হঠাৎ করে মনে করছে যে এটি তাদের রাজনৈতিক চাতুরতা ছিল। এই বিষয়টা আসলে এনসিপির উপলব্ধি এত পরে হলো কেন? সেটিকে জুলাই সনদ স্বাক্ষরে জামাত স্বাক্ষর করেছে বলে তারা অনেকটা প্রতারিত বোধ করছে কিনা, সেইখান থেকে আসলো কিনা, আপনার কি মনে হয়? আসলে আমার যেটা মনে হয় যে যেটা আমি এর আগেও বললাম, যে আপনি দেখুন যে 2008 সালের যে নির্বাচন, 8-এ, 2001-এ, 1996 এবং 1991, 4টা যে সর্বশেষ গ্রাহ্য নির্বাচন আমরা যদি ধরি, স্বীকৃত নির্বাচন, সেখানে কার ভোট কত? গড়ে আওয়ামী লীগ এবং বিএনপি খুব কাছাকাছি 40% মতো ভোট পেয়েছে। সর্বোচ্চ ভোট আওয়ামী লীগ একবার 48% পেয়েছে, যত সর্বনিম্ন ভোটও তাদের 33-এর বেশি, 36% ভোট। কাজে এই ভোটগুলো কমেছে, নিশ্চয়ই আওয়ামী লীগের 15 বছরের দুঃশাসনে কমেছে, কতখানি কমেছে? এই ভোটটা নিয়েই কিন্তু আমাদের এখনকার রাজনৈতিক অঙ্কের মূল অঙ্কটা। সেই ভোট জামাত মনে করছে তারা পাবে, বিএনপি তো মনে করেই আছে যে আমরা জিতে গেছি, এবং জিতে গেছি মনে করে কিন্তু তারা বিভিন্ন জায়গায় দখল বাণিজ্য ইত্যাদি শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায়, এটা আমরা তো দেখছি বিভিন্ন, এবং মানুষ বিরক্ত হচ্ছে সেটা নিয়ে। এখন মানুষ যাবে কোথায়? সমাজে যদি ভারসাম্য না থাকে, বড় রাজনৈতিক দল বিএনপি যেহেতু সুপার পাওয়ার, তার তো মূল শক্তি এখানে অনুপস্থিত। সে তিনটি আসন পেত জামাত একা নির্বাচন করলে, সেখান থেকে সে একা যতই সে বড় হোক না কত দূর যাবে? আর এনসিপি তো সেদিনের একটি দল, তারা এককভাবে নির্বাচন কত দূর করবে? যদিও তাদের বিভিন্ন আচরণ কথাবার্তা এখন অনেকখানি ম্যাচিউর বলে মনে হচ্ছে, বিশেষ করে জামাতকে নিয়ে তারা যে কথাগুলো সর্বশেষ আজকে যেগুলো বলেছে, এগুলো অত্যন্ত ম্যাচিউর, এবং এই যে ছলচাতুরি, প্রতারণা, ছদ্মবেশ জামাতের, এটা দিয়ে তারা সরাসরি বলতে পারছে, এই জন্য তাদেরকে অভিবাদন জানাতে হয়। কারণ যেই দল একটি দেশের জন্মের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, যে জনযুদ্ধের বিরুদ্ধে দাঁড়ায়, তারা আবার সেই দেশে রাজনীতি করে, তারা আবার খুব বড় গলায় কথা বলে, তাদেরকে ঠিক
সময় মতো ধরে ফেলাটা এনসিপির একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। এনসিপি নেতারাই আসলে নাহিদ ইসলামী আসলে একসময় বলেছিলেন, মানে কয়েক মাস আগে, যে কেন মাহফুজ জুলাই বলেছেন আন্দোলনের এক সময়। যে জুলাই আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করার কারণে জামাতের কাফফারা হয়ে গেছে 71 সালের অপরাধ। এটা রাজনৈতিক বক্তব্য, বিভিন্ন সময় তো বিভিন্ন, আমরা অনেকের কাছে অনেক, কিন্তু জামাতের যে এই ধরনের প্রবণতা নিয়ে কিন্তু মাহফুজ আলমের স্ট্যাটাসের কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই। কাজেই এই বিষয়গুলো যত দিন আরো সামনে যাবে তাদের চোখ আরো খুলবে যে জামাত কাকে বলে। এবং এই বিষয়গুলো আমরা তো জানি বাংলাদেশের রাজনীতির ইতিহাসের সাথে তাদের যে আচরণ, যে তারা জুলাই সনদে স্বাক্ষর করে এখন বলতেছে 5 দফার আন্দোলন করব। তার মানে কি তারা এদিকেও কাটবে ওদিকেও কাটবে? তারা তাহলে স্বাক্ষর করেছে কেন? স্বাক্ষর করার পরে বলতেছে আমরা প্রত্যাহারও করতে পারি। তার মানে তারা একটা মাঠ গরম করতে যাচ্ছে। মাঠটাও তারা দেবে না, তারা মাঠে দেখাবে যে 8টি ইসলামিক দল নিয়ে তারা নেমেছে। তাহলে তো তাদের সব কিছুর আগে তাদের এইটা পরিষ্কার করা দরকার যে এই সারা জীবন ধরে যে তারা ইসলামিক আন্দোলনের কথা বলল, ইসলামিক আন্দোলন মানে শরিয়া আইন, তার মানে কি এই নির্বাচনে জিতলে তারা শরিয়া আইন নিয়ে আসবে দেশে, এই ব্যাপারে তো তারা পরিষ্কার করছে না। আজকে তারা 8টি দলের যে সমাবেশ করেছে, তারা বারবার বলছে যে আমরা এটা করবো ওটা করবো। প্রধান তাদের এই পয়েন্টে তাদের কিন্তু ক্লিয়ার হওয়া উচিত, সেটা তারা পরিষ্কার যেমন করে না, তারা এটাও পরিষ্কার করে না যে নারীদের প্রশ্নে তাদের অবস্থান কি। এবং যেটা আমরা ডাকসু কিংবা অন্যান্য নির্বাচনে দেখলাম, তারা অনেক আধুনিক মনোভঙ্গি দেখাচ্ছে, তাহলে জাতীয় পর্যায়ে তাদের অবস্থানটা কি থাকবে? এবং সেই ক্ষেত্রে আপনি দেখেন যে সংস্কার প্রস্তাবের যে বিষয়গুলো এসছে, আমরা কিন্তু ধর্মনিরপেক্ষতাকে হারিয়ে ফেললাম সংস্কার প্রস্তাবে। কাজে ধর্মনিরপেক্ষতা কোত্থেকে এসছে? দেখুন 71-এর সংবিধান, 71-এর যে মুক্তিযুদ্ধ এবং 72-এর সংবিধান, সেইখানে ছিল ধর্মনিরপেক্ষতা। বাংলাদেশ রাষ্ট্রের উৎপত্তির সাথে ধর্মনিরপেক্ষতা জড়িত, সেটা পাকিস্তানের 23 বছরের অভিজ্ঞতা থেকে জাত, সেইটা বাদ দেওয়া হচ্ছে। ধর্মনিরপেক্ষতা শব্দটা হারিয়ে ফেলেছে, কিন্তু ধর্মের স্বাধীনতা এবং সম্প্রীতি যে শব্দটা ব্যবহার করেছে সেটা কি এক হলো? এই যে দেখুন আপনার কি লেখা, যে এখানে প্রশ্নটা দেওয়া হচ্ছে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা ছিল, এখন দেওয়া হচ্ছে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও মর্যাদা যোগ করা হবে। সহাবস্থান, আপনি যখন একটি দেশে প্রায় 98% বা 97% একটি ধর্মের মানুষ হয়, সেক্ষেত্রে আপনি 2% 3%কে কি সহাবস্থান দিবেন? এবং সেই জায়গাতে রাষ্ট্রকে আপনার ধর্মনিরপেক্ষ, এটা রাষ্ট্র চরিত্র। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। রাষ্ট্র কোনো ধর্মের হতে পারে না। রাষ্ট্র দেখবে একটা নৈর্ব্যক্তিক অবস্থান থেকে সকলের গণতান্ত্রিক অধিকার সমান থাকবে, যেটা পাকিস্তানে ছিল না। এবং যেটা ছিল না বলেই পাকিস্তানের সাথে আমাদের নানান সময় অনেক দ্বন্দ্ব সংঘাত, 52-র ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থানের পর কিন্তু মুক্তিযুদ্ধটা হলো। তাহলে বাংলাদেশ রাষ্ট্রের মূল যে ভিত্তি, সেই ভিত্তির থেকে আমরা কেন সরে আসবো? এমন হয়েছিল যে স্বাধীনতার ঘোষণাপত্রও থাকবে না, পরবর্তীতে এই আপত্তির মুখে কিন্তু সেটা রাখা হয়েছে। 7ই মার্চ কিন্তু তুলে দেওয়া হয়েছে। 7ই মার্চে যে লক্ষ লক্ষ মানুষের যে জমায়েত, এটা কি আমাদের ইতিহাসের অংশ নয়? আমরা এই সমস্ত কিছু ভুলে যাব? জাতীয় দিবস থেকে আপনাকে এগুলো সরিয়ে দেওয়ার এই সমস্ত ম্যান্ডেট কি এই অন্তর্বর্তীকালীন সরকারের আছে? স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধের ইতিহাস আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি নয়, এটা আওয়ামী লীগের দলীয় সম্পত্তি নয়, এটা কোন দলের দলীয় সম্পত্তি। এটা একটা জনযুদ্ধ, এটা একটা জাতির উদ্ভব, এটা একটা দেশের জন্ম হয়েছে সেখানে, এটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে। সেই যুদ্ধের পরে আমাদের এই 53-54 বছরে অনেক চাওয়া পাওয়া, প্রত্যাশা, আশাহীনতা, আশাভঙ্গ, অনেক কিছু ঘটেছে, কিন্তু দেশ কিন্তু আমরা পেয়েছি। এবং সেই দেশ অনেক কিছুর পরেও এগিয়ে যাচ্ছে সামনে। আপনি যদি সেইটাকে গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক শাসনের মধ্যে আনতে পারেন, সকলের মর্যাদা সমুন্নত রাখতে পারেন এবং সমান করতে পারেন ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্রের মধ্যে, সেটা সম্ভব হবে। এবং সেটা হঠাৎ করে এভাবে ডানপন্থার উদ্ভবের মাধ্যমে এটা সম্ভব নয়। আমরা এই বর্তমান সরকারের কাছে ডানপন্থার আদর যত্ন অনেক বেশি দেখছি। অসাম্প্রদায়িক যে রাজনীতি, মুক্তিযুদ্ধের পন্থী যে রাজনীতি, সেইটা খুব বেশি অবস্থান আমরা দেখছি না। অসংখ্য ধন্যবাদ। আমি আলাল ভাই আপনার কাছে প্রশ্ন করতে চাই দুটি বিষয় নিয়ে। সেটা হলো যে জুলাই সনদে জামায়াত ইসলামী স্বাক্ষর করেছে, অনেক তার আগের দিনও বলছিল করবে না, কিন্তু করেছে। এবং করার পরে আসলে তারা 20 অক্টোবর, 25 অক্টোবর, 27 অক্টোবর সারা দেশে কর্মসূচি ঘোষণা করেছে 5 দফা দাবি, অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও পিআর পদ্ধতির দাবিগুলো নিয়ে। এবং জামাতের সঙ্গে আরও 7টি দল আছে এবং তাদের দাবি, এবং আজকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন যদি সরকারের মানে
প্রতিশ্রুতির ফলে তারা স্বাক্ষর করেছেন, যদি প্রতিশ্রুতি ভঙ্গ হয় ফলে সনদের যে স্বাক্ষর সেটি প্রত্যাহার করতে পারে। সনদের স্বাক্ষর প্রত্যাহার করার পদ্ধতি কি হতে পারে বলে আপনার কাছে মনে হয়, এবং এই আন্দোলনগুলো কিভাবে দেখছেন আপনি? না, তার আগে একটু বলি আমি, মাহবুব আজিজের যে পত্রিকার ডেপুটি এডিটর, সেই পত্রিকার আজকের হেডলাইন হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারির চিন্তা। সেখানে আছে 2-3 দিনের মধ্যে সরকারকে সুপারিশ করবে কমিশন। আদেশের নাম ঠিক হয়নি, আদেশের ভিত্তিতে হবে গণভোট। জারি করা আদেশ হবে সনদের আইনি ভিত্তি, নোট অফ ডিসেন্ট নিয়ে সিদ্ধান্ত হয়নি। এগুলো মানে মোটা দাগে বলা হয়েছে, তারপরে বিস্তারিত খবরগুলো ভেতরে আছে। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো যে আপনি দেখবেন যে কোনো জিনিসের একটা মূল আবরণ যেটা বা মূল ভিত্তি যেটা, সে ভিত্তিটার উপরে আপনি কত তালা করবেন পরবর্তীতে, এটা ওই গোড়া থেকেই চিন্তা করতে হবে। সেই গোড়া থেকে চিন্তা করার মধ্য থেকেই কিন্তু এই যে ধর্মনিরপেক্ষতার নামে ভারত এবং ভারতের অনুসরণেই অনেকটা বলতে গেলে বাংলাদেশও ওই সময় সংবিধানে সন্নিবেশিত করা হয়েছিল। আমার মনে হয় যে ভারতে এটা 1976 সালে ঢুকেছিল ধর্ম সেকুলারিজম, বাংলাদেশে 1972 সালে কনস্টিটিউশন। না, আমি আগে পরের কথা বলছি না। ভারতের তো একটা প্রচ্ছন্ন হস্তক্ষেপ ছিল আমাদের মুক্তিযুদ্ধে। তারা যতই বলুক এটা ভারত পাকিস্তান যুদ্ধ, তা তো না। আসলে তো একটা ব্যাপার ছিল, মুক্তিযোদ্ধারা একটা পর্যায় পর্যন্ত যুদ্ধটাকে এগিয়ে নিয়ে গেছে। ভারত যখন দেখেছে যে না, এখন এটার মধ্যে আমরা অংশগ্রহণ করলে আমাদের জিওপলিটিক্যাল সিচুয়েশনে একটা পরিবর্তন আসবে, সেটা দিয়ে আমরা লাভবান হব, তারা তখন সেখানে হস্তক্ষেপ করেছে। সুতরাং তাদের একটা পার্ট ছিল। এবং সেই ধর্মনিরপেক্ষতার ভারত কি আজকে আছে? আজকে মেগা বলা হয় যেটাকে, মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, এই যে রিপাবলিকান পার্টি, বিশেষ করে ট্রাম্পের যে স্লোগান, তাতে কি সারা পৃথিবীতে কাউকে তারা কোনো তোয়াক্কা করছে? এই উগ্রবাদিতা তো ভালো না। যে কারণে কিন্তু মাঝামাঝি জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম এবং পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, এই জিনিসটার মধ্যে কিন্তু বিএনপি সীমাবদ্ধ ছিল। এটা কিন্তু সংবিধানে এনেছেন বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান বীর উত্তম। এবং জাতীয় সংসদে এখনো দেখবেন, আপনি দেখবেন সামনে ধর্মনিরপেক্ষতার সঙ্গে কনফ্লিক্টিং অনেক ক্ষেত্রে অনেকে বলে থাকেন। না, ধর্মনিরপেক্ষতার সাথে কনফ্লিক্টিং মানে ধর্ম আপনার কাছে থাকবে, ধর্মের ব্যাপারে রাষ্ট্র নিরপেক্ষ থাকবে। রাষ্ট্র কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের পক্ষে প্রকাশ্যে কোনো ভূমিকা নেবে না। ধর্মনিরপেক্ষতা বলতে আমরা ওইটা বোঝাচ্ছি। এখন আওয়ামী লীগের সময় কি হতো, তারা যখন ছিলেন তখন বলতেন কি, ওই সূরা কাফিরুনের একটা জায়গার উদ্ধৃতি তারা দিতেন, লাকুম দিন উকুম ওয়ালিয়া দিন। কিন্তু এটা হয়েছে কখন? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সবচেয়ে ওই সময় প্রভাবশালী গোত্র কুরাইশ, যে বংশের তিনিও একজন সন্তান, তাকে প্রস্তাব করা হয়েছিল, ঠিক আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কিছুদিন আমাদের ধর্ম পালন করো, আমরা তারপরে তোমার ধর্ম পালন করার জন্য কথা বলবো। অর্থাৎ একটা প্রতারণা ছিল। তখন এই আয়াত নাজিল হয়েছিল যে তুমি তাদেরকে বলে দাও, তোমাদের ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য, আর আমি যেটা বিশ্বাস করি তোমরা সেটা করো না। সুতরাং ধর্মের ব্যাপারটা, ধর্মনিরপেক্ষতা লিখলেও কিছু আসে যায় না, অথবা এটা ইসলাম ধর্ম, ইসলামিক রাষ্ট্র, সেটা বললেও কিছু আসে যায় না, যদি অন্তঃকরণ পরিষ্কার থাকে। এই যে সবচেয়ে বড় শারদীয় দুর্গা উৎসব গেল, কত রকমের প্রচার প্রোপাগান্ডা ছিল না, বিশাল কিছু ঘটবে, এই হবে ওই হবে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের যে বোধ শক্তি, সেইটা সেই সকল রকমের চক্রান্তকে প্রতিহত করে দিয়েছে। সাথে প্রশাসনের সহযোগিতা ছিল, তা রাষ্ট্র এখানে সেই ভূমিকা পালন করেছে। সুতরাং আমরা মনে করি যে এখানে খুব বড় বিতর্কের কোনো সুযোগ রয়েছে এমনটা মনে করার কোনো কারণ নেই। ছোট করে যেমন না, আর আরেকটি জিনিস আপনাকে বলি, বাংলা অক্ষরে কিছু বর্ণ আছে, যেমন ধরেন অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, খণ্ডত্ব, এগুলো কিন্তু স্বকীয় কোনো শব্দ না, কোনো একটা শব্দের সঙ্গে যুক্ত হলে তারপরে এটা হয়। যেমন দয় রস্যকার বিসর্গ খ, দুঃখ হয়, বিসর্গ বাদ দেন তাহলে দুঃখ হয়ে যাবে। এরকম কিছু শব্দ আছে। এরকম শব্দ সংযোজনের মধ্য দিয়ে পুরো বাক্যটাকে কোন সময় বোঝা যায় না, শব্দ আলাদা থাকে, যখন কোথাও একটা যুক্ত হয় তখন কিন্তু অর্থটা আবার ভিন্ন হয়ে যায়। একবার একটু বলবেন, সেটি হলো যে 5 দফা দাবি যে আন্দোলনটা জামাত দিয়েছে, পিআর গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নে, সেটিকে আপনি কিভাবে দেখছেন? একটু 10 সেকেন্ডে যদি বলেন। না, এটা তো জামাত একটা কৌশল অবলম্বন করেছে। তারা অন্যান্য যারা মাঠে আছেন তাদের সঙ্গেও প্রতারণা করছেন কিনা এই প্রশ্ন তো এখন উঠেছেই। আমাদের সঙ্গে না হয় খোলাখুলি বলিয়ে গেছেন, কিন্তু অন্যদের সঙ্গেও করছেন কিনা সেই প্রশ্নটা উঠেছে। তারা সনদও স্বাক্ষর করলেন সঠিক সময়, আবার ওইখানে আন্দোলনের ডাকও দিলেন। এ প্রসঙ্গে এনসিপি যে মন্তব্য করেছে, সে মন্তব্যটা পরিপক্ক না হলেও
সে মন্তব্যটা যথাসময়ে যথার্থ হয়েছে বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ। আমি আজিজ ভাই আপনার কাছে শেষ প্রশ্ন যেটি করতে চাই সেটা হলো যে এই নির্বাচন কমিশনে এনসিপির মূলত সমস্যা দেখা দিচ্ছে, তারা আসলে শাপলার প্রতীকে অনড় আছে এবং নির্বাচন কমিশনের যেই মানে আচরণ সেটাকে স্বেচ্ছাচারী বলে তারা অভিযোগ করছেন। আপনি এই বিষয়ে কি বলবেন? আমাদের হাতে 1-1.5 মিনিট সময় আছে। আচ্ছা, আমি শুরুতেই এই প্রসঙ্গে যেটা বলতে চাই, একদমই কম সময় আছে আসলে। এনসিপি বলছে তারা তাদের মতো করে কথা বলবে নিশ্চয়ই, এবং একটা গুরুত্বপূর্ণ কথা তারা বলবার চেষ্টা করবে, এবং এটা এক ধরনের যেহেতু তাদেরকে কিংস পার্টি বলা হচ্ছে যে তারা এই সরকারের নিয়োগকর্তা, তো নানান রকম কথাবার্তা বলে তারা কিছুটা নিজেদের এক ধরনের স্বয়ংসম্পূর্ণ প্রতিকৃতিও উপস্থাপন করতে চাইছে। এইগুলোর যে খুবই যে রাজনৈতিক খুব বড় ধরনের ভবিষ্যতের মধ্যে লুক্কায়িত আছে এরকম নয়। মূল ঘটনাটা কিন্তু সেই বিএনপি জামাত এবং যারা নির্বাচনে অনুপস্থিত তাদের মধ্যেই ঘটবে। এবং এইখানে ভাই যে বললেন যে লিখলে কিছু আসে যায় না, এটা একেবারেই ঠিক না। লিখলে কিছু আসে যায় বলেই তো এত কিছু লেখা নিয়ে আপনারা এই সংস্কার প্রস্তাব নিয়ে মাসের পর মাস কথা বলছেন। এবং লিখলে অবশ্যই কিছু আসে যায়। দেশের সংবিধান এর চেয়ে বড় আর কি থাকতে পারে? সেইখানে আপনারা যখন একটি ধর্মনিরপেক্ষতা তুলে দেবেন, সেটা মুক্তিযুদ্ধে ভারতের কোনো অনুদান নয়। এই ধরনের কথাবার্তাটা তো খুবই মর্মান্তিক বিষয় যে ভারতের কাছ থেকে আমরা ধর্মনিরপেক্ষতা শিখেছি। ভারত একটা সাম্প্রদায়িক বিজেপি যদি সেখানে রাষ্ট্র পরিচালনা করে, ভারত যদি খুন করে, ভারত যদি এটা করে, সেটা করে আমাদের কি? আমরা তো ভারতের অঙ্গরাজ্য নয়। আমরা ভারতকে যেভাবে বিরোধিতা করব, পাকিস্তানকেও সেভাবে বিরোধিতা করব। আমরা আপনাদের দুজনকে সবার আগে বাংলাদেশ তো আমরাই জোরে সোরে বলি। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে তা তো বলতেই হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।